ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গুপ্ত যুগের দশম ও শেষ পর্ব, হুনদের আক্রমণ ও গুপ্ত সাম্রাজ্যের পতন বিষয়ে। ইতিহাসের সবচেয়ে কঠিন সত্য হলো প্রতিটি স্বর্ণযুগেরই একদিন শেষ হয়। যে সাম্রাজ্য একসময় ভারতবর্ষকে দিয়েছিল স্বর্ণযুগ, সে সাম্রাজ্য বিজ্ঞান, সাহিত্য, শিল্প আর জ্ঞানে বিশ্বকে আলো দেখিয়েছিল, সেই গুপ্ত সাম্রাজ্যেরও শেষ পর্যন্ত ভেঙে পড়ে ইতিহাসেরই একই ধারায়। আজকের পর্বে আমরা জানব কিভাবে শেষ হলো গুপ্ত সাম্রাজ্যের গৌরবময় অধ্যায়। গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগের পর ধীরে ধীরে কেন্দ্রীয় শাসন দুর্বল হতে শুরু করে। সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের মতো শক্তিশালী শাসকদের পর আর সেই একই ধরনের দৃঢ় নেতৃত্ব বজায় থাকে না। আঞ্চলিক শাসকরা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল হতে থাকে। এই সময় ইতিহাসে প্রবেশ করে এক নতুন বাহ্যিক শক্তি, যাদের নাম হুন। হুনরা ছিল মধ্য এশিয়া থেকে আগত এক যাযাবর ও যুদ্ধপ্রিয় জনগোষ্ঠী। তারা দ্রুতগতির অশ্বারোহী বাহিনী এবং আক্রমণাত্মক যুদ্ধ কৌশলের জন্য পরিচিত ছিল। ঐতিহাসিক সূত্র অনুযায়ী হুনদের আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। গুপ্ত সাম্রাজ্যের শেষ শক্তিশালী শাসকদের মধ্যে একজন ছিলেন স্কন্দগুপ্ত। তিনি হুনদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন এবং প্রাথমিকভাবে তাদের অগ্রযাত্রা থামাতে সক্ষম হন। তবে এটি ছিল সাময়িক সাফল্য, কারণ হুনরা আক্রমণ একবার নয়, বারবার করতে থাকে। এই ধারাবাহিক আক্রমণ ধীরে ধীরে সাম্রাজ্যের সামরিক শক্তিকে দুর্বল করে দেয়, অর্থনৈতিক ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করে এবং প্রশাসনিক স্থিতিশীলতা নষ্ট করে দেয়। একই সাথে ভিতর থেকেও সমস্যার সৃষ্টি হয়। দুর্বল উত্তরসূরি, আঞ্চলিক বিদ্রোহ, প্রশাসনিক দুর্নীতি এবং কেন্দ্রীয় ক্ষমতার অবক্ষয় সব মিলিয়ে গুপ্ত সাম্রাজ্যের ভিতর নড়ে ওঠে। অর্থনীতিতেও বড় ধস নামে। যুদ্ধের কারণে কর আদায় কমে যায়, বাণিজ্য পথ বাধাগ্রস্ত হয় এবং সাম্রাজ্যের আয় ধীরে ধীরে কমতে থাকে। একইভাবে এক সময় শক্তিশালী অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে। ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে গুপ্ত সাম্রাজ্য কার্যত কেন্দ্রীয়ভাবে ভেঙে পড়ে। কেন্দ্রীয় শাসনের ক্ষমতা আর আগের মতো থাকে না। অনেক অঞ্চল স্থানীয় রাজাদের হাতে চলে যায় আর ভারত আবার আঞ্চলিক রাজনীতিতে বিভক্ত হয়ে পড়ে। ঐতিহাসিকভাবে পরবর্তী সময়ে কিছু দুর্বল গুপ্ত শাসকের নাম পাওয়া যায়, যাদের সময়ে সাম্রাজ্য ছিল মূলত নামমাত্র অস্তিত্বে। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর শুরু হয় এক নতুন অধ্যায়, মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক রূপান্তর। নতুন নতুন রাজবংশ উঠে আসে এবং ভারতীয় উপমহাদেশ আবারও বহু শক্তির মধ্যে বিভক্ত হয়ে যায়। তবে এই পতন মানে শুধু শেষ নয়, এটি ছিল একটি পরিবর্তন মাত্র, কারণ গুপ্ত যুগের যে ভিত্তি তৈরি হয়েছিল শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য, শিল্প ও প্রশাসনিকভাবে, তা পরবর্তী ভারতবর্ষের ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করে। গুপ্ত সাম্রাজ্য ছিল শুধু একটি রাজনৈতিক শক্তি, এটা মনে করার কিছু নেই, কেননা এ সময় ছিল জ্ঞানের স্বর্ণযুগ, শিল্প ও সংস্কৃতির উত্থান, বিজ্ঞান ও গণিতের বিপ্লব এবং ভারতীয় সভ্যতার এক গৌরবময় অধ্যায়। আজও ইতিহাস বলে গুপ্ত যুগ কেবল অতীত নয়, এটি মানব সভ্যতার এক অমূল্য উত্তরাধিকার। এভাবেই শেষ হয় গুপ্ত সাম্রাজ্যের। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ইতিহাস বড় কঠিন জিনিস। আপনি যেভাবেই বিশ্লেষণ করুন, যেভাবেই ইতিহাস পর্যালোচনা করুন, আপনি দেখবেন প্রতিটি ইতিহাসের কোণেই কোণেই রয়েছে পতনেরও ইতিহাস। উত্থান এবং পতন যেন ইতিহাসেরই এক অবিচ্ছেদ্য অংশ। প্রিয় বন্ধুরা, এই পর্বের মধ্য দিয়ে আমাদের গুপ্ত যুগের সকল পর্বের সমাপ্তি ঘটল। তবে
আমরা আরও দুটি বিশেষ পর্ব নিয়ে আসব এই গুপ্ত যুগ নিয়ে, এবং সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের সাথে নিয়মিত থাকুন। বাংলাদেশ এবং এই ভারতবর্ষের প্রতিষ্ঠা লগ্ন থেকে যত ইতিহাস রয়েছে সকল ইতিহাস নিয়ে ইনশাল্লাহ নিরপেক্ষ বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে নিয়মিত হাজির হব। ধন্যবাদ সবাইকে।